লাস্ট কয়েকদিন ধরে সামগ্রিকভাবে যে পরিস্থিতি ছিল বাংলাদেশে, আমাদের কাছে মনে হচ্ছে অন্তত এই ঢাকা শহরে যমুনা কিন্তু এখন হচ্ছে এমন একটা জায়গা যেটা প্রধান উপদেষ্টার একটা অফিস। সো যমুনাকে আসলে বাংলাদেশ যদি চলতে চায় সেটাকে ফাংশন করতে হবে আসলে। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে প্রত্যেক দিন কোনো না কোনো কারণে যমুনার চারপাশ দিয়ে বিভিন্ন জন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ব্লকেট শুরু করে। তো এই ব্লকেটটা হয়তো অনেকের কথাটা এরকম যে আমাদের হাসনাত একটা দাবিতে যমুনার সামনে গিয়ে প্রথম বসেছে, কিন্তু হাসনাতের যে দাবি, এটা তো ব্যক্তি হাসনাতের দাবি, এটা তো এনসিপির দাবি, এটা তো অভ্যুত্থানের দাবি। অভ্যুত্থানের দাবি ছিল যারা খুনি ফ্যাসিস্ট, যে শেখ হাসিনা কিংবা তার যে দল আওয়ামী লীগ, এটা নিষিদ্ধ হওয়া। সেই দাবিতে সেখানে গিয়েছে। তো সেটার সাথে কেউ যদি তার দলীয় দাবিকে মিলিয়ে ফেলে, কেউ যদি তার কোনো প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত দাবিগুলোকে মিলিয়ে ফেলে, তাহলে তো আসলে হয় না। তো সেই জায়গা থেকে যখন প্রাতিষ্ঠানিক, দলীয়, রাজনৈতিক বিভিন্ন অনেকগুলো যৌক্তিক, অনেকগুলো অযৌক্তিক, শুধুমাত্র একটা চাপ প্রয়োগ করার জন্য এইগুলোর বেসিসে যখন যমুনার চারপাশে ব্লক করা হয়, তখন কিন্তু যমুনা তার মতো ফাংশন করতে পারে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সেখান থেকে বাইরে বিভিন্ন কাজে যেতে হয়, আবার বাইরের দেশি বিদেশি বিভিন্ন মানুষকে সেখানে বিভিন্ন কাজে আসতে হয়। তো এই কাজগুলো যখন প্রপারলি ফাংশন করে না, তখন আলটিমেটলি আমরা ডক্টর ইউনূসকে একে তো পরোক্ষভাবে ঠিকমতো ফাংশন করতে দিচ্ছি না, দ্বিতীয়ত তার যে রাষ্ট্র চালানোর এই যে একটা ইমেজ, এই জায়গাটাও দেশি এবং আন্তর্জাতিকভাবে কিন্তু একটা সংকটের জায়গা পড়ছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি কিন্তু তার জায়গা থেকে ক্ষমতামুখী নয় মানুষ, এবং খুব স্বাভাবিকভাবে তিনি সবসময় বলেছেন যে আমার চেয়ে যদি বেশি মনে হয় যে কাউকে তোমাদের যোগ্য, তোমরা তাকেও নিয়ে আসো, এরকম কথা তিনি বলেন। তো সেই জায়গা থেকে তার স্পষ্ট কথা হচ্ছে, আমি যেহেতু ক্ষমতার দিকে তাকিয়ে এখানে আসিনি, কাজ করার জন্য এসেছি, অভ্যুত্থানের নির্দিষ্ট কিছু চাওয়া পাওয়া পূরণ করার জন্য এসেছি, এগুলো আমার ঠিক মতো পূরণ করতে দিতে হবে। যখন তিনি দেখছেন যে অনেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে তাকে ঠিক মতো ফাংশন করতে দিচ্ছে না, তিনি তার জায়গা থেকে এটি বলেছেন, যেহেতু আমি ঠিক মতো ফাংশন করতে পারছি না, তাহলে অবশ্যই আমার এই জায়গায় থাকার। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি, বিএনপি কিংবা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ মাঝে মাঝে বলে থাকেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখেন এবং সেগুলোর আঙ্গিকে অনেকে চিন্তা করেন যে এটা কি নির্বাচন পিছানো উপলক্ষ কিনা। কিন্তু ডক্টর ইউনূস যখন বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে, সেই জায়গায় কিন্তু এনসিপি বা আমরা আমাদের পক্ষ থেকে কখনোই দ্বিমত জানাইনি। এবং আমরা আমাদের যে, আমরা দেখেছি অভ্যুত্থানে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন যারা সরকার রয়েছেন, বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের জায়গা থেকে হয়তো ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, তাদের সাথে হয়তো আমাদের একটি এই জায়গায় সম্পৃক্ততা রয়েছে। আমরা এখনো স্পষ্ট করে বলি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডক্টর ইউনূস যখন মনে করবেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য উপযুক্ত সময়, এটা যদি ডিসেম্বরও হয়, এটা যদি মার্চেও হয়, এটা যদি জুনেও হয়, এনসিপির জায়গা থেকে এনসিপির কোনো আপত্তি থাকবে না। আমরা বিএনপিকে একটা যে স্পষ্ট করে বলি, হয়তোবা তারা তাদের পূর্ব অভিজ্ঞতার সাথে বর্তমান অভিজ্ঞতাটা মেলাচ্ছেন, কারণ পূর্বে তাদের এরকম অপ্রত্যাশিত অনেক অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটি বলি যে এবারের সাথে পূর্বের অভিজ্ঞতা দয়া করে মিলাবেন না। আমাদের নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা আগ্রহ আমাদের এনসিপির কিংবা অন্য কারোরই তাদের জায়গা থেকে নেই। এখানে একটি বিষয় হচ্ছে যে বিএনপি যদি মনে করেন যে এরকম একটি চাপ প্রয়োগ করে আসলে নির্বাচনটি ডিসেম্বর কিংবা তার আগে নিয়ে আসবেন, তাহলে আমরা বরং মনে করব যে ডক্টর ইউনূস এই সরকার প্রধান হয়ে যদি মনে করেন যে তার পূর্বে এরকম চাপ প্রয়োগ করে এমন একটি নির্বাচন হতে পারে যে নির্বাচনটি স্বচ্ছ হচ্ছে না তুলনামূলক, যে নির্বাচনটি তার প্রত্যাশা মাফিক হচ্ছে না, তাহলে আলটিমেটলি এই অভ্যুত্থানের অনেক বড় একটি আকাঙ্ক্ষা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আমরা বিএনপিকে আমাদের জায়গা থেকে বলি যে তারা যদি তাদের নির্দিষ্ট একটি মাস প্রয়োজন হয়, একটি দিন প্রয়োজন হয়, এটি নিয়ে তারা ডক্টর ইউনূসের সাথে গিয়ে কথা বলতে পারেন যে কোন মাসে কোন দিনে হবে। কিন্তু এটাকে পরোক্ষভাবে এরকম বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে ব্লকেট করে যমুনাকে আটকে রেখে মানুষের ভোগান্তি করে দিন শেষে এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করা কিন্তু কোনো মানে হয় না। ডক্টর ইউনূসের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন দেওয়া, ডক্টর ইউনূসের দায়িত্ব হচ্ছে তাকে সংস্কার করতে হবে, যেই সংস্কারগুলো আমাদের তীব্র আকাঙ্ক্ষার জায়গা ছিল। ডক্টর ইউনূসের দায়িত্ব হচ্ছে এই যে এত বড় একটি গণহত্যা হয়েছে, এটি কিন্তু বিচার করতে হবে। এরপরে তিনি একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াটি করবেন। তো এখন বিএনপি যদি তার জায়গা থেকে এই ভয়টি করে যে নির্বাচন পিছাবেন কিনা, ডক্টর ইউনূস ক্ষমতাকে দীর্ঘায়িত করবে কিনা, এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো এটি চাচ্ছে কিনা, তাদের সাংগঠনিক প্রস্তুতির জন্য আমরা ডিরেক্টলি বলবো আমরা এটি চাই না। ডক্টর ইউনূসের সাথেও কথা বলে, আমাদের যখন কথা বলার সুযোগ হয়েছে, কথা বলে এটি মনে হয়েছে তিনিও কখনো চিন্তাই করেন না যে এই নির্বাচনটি জুনকে অতিক্রম করবে, কখনোই না। সো তাদের যদি কোনো কিছু বলার থাকে, চাওয়ার থাকে, স্পেসিফিক ডেট বা বান্ধ, আমরা বরং মনে করি তারা বিএনপির প্ল্যাটফর্মের ব্যানারে সরাসরি তাদের সাথে গিয়ে কথা বলে এটি চাইতে পারেন। আমরাও বরং এক্ষেত্রে তাদেরকে এই বিষয়টিতে হেল্প করব। কিন্তু
সরাসরি কথা না বলে পরোক্ষভাবে বিভিন্নভাবে চাপ দিয়ে সরকারকে ঠিকমতো যদি ফাংশন করতে না দেওয়া হয়, তাহলে দিন শেষে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস কখনো তার যে দায়বদ্ধতা সেটি পূরণ করবেন না, এবং তিনি ওই মানুষও না যে ওই একটা দায়বদ্ধতা পূরণ করে চলে যাবেন। বরং তিনি যদি বাকি দুইটা পূরণ না করতে পারেন, আমরা মনে করি তিনি হয়তো এটি ছেড়ে দিতে পারেন, যেই সম্ভাবনা গতকালকে তৈরি হয়েছিল। যখন নাহিদ ইসলাম দেখা করেন, তিনি তার জায়গা থেকে যখন এটি শুনেন, তিনি গিয়ে এটি জিজ্ঞাসা করেছিলেন যে এমন কিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে তিনি পদত্যাগ করতে চান। তো সেই জায়গায় আমরা নাহিদ ইসলাম আমাদের পক্ষ থেকে, অভ্যুত্থানের যারা শক্তি ছিল, নেতৃত্ব ছিল, তাদের পক্ষ থেকে কিংবা এনসিপির পক্ষ থেকে যে জিনিসটি বলেছেন যে ডক্টর ইউনূস আসলে এখানে এত মানুষের রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে এমন একটি জায়গায় বাংলাদেশের মানুষ আস্থা নিয়ে তাকে বসিয়েছেন। তিনি কিছু মানুষের দ্বারা প্রভাবিত হয়ে বা বিচলিত হয়ে যদি তিনি এই দায়িত্বটি ছেড়ে দেন, বাংলাদেশ কিন্তু একটা মানে অস্থিতিশীল একটি অবস্থার দিকে যাবে। কারণ এই মুহূর্তে তার জায়গায় আরেকজন কে দায়িত্বটি নেবেন, এই মানুষটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কোনো চিন্তা করতে পারছি না। তার জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে ওই গ্রহণযোগ্যতা থাকবে কিনা, সকল রাজনৈতিক দল মানবে কিনা, এটিও আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত সন্দেহ রয়েছে যে আরেকটি মানুষ কে হতে পারে। তো সেই জায়গা থেকে নাহিদ ইসলাম গিয়ে বলেছেন যে আমরা প্রত্যাশা করি আমরা সকল রাজনৈতিক দল একসাথে বসে আমাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং গুলো বা মিসকনসেপশন গুলো আমরা দূর করব, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আমরা আরো বৃদ্ধি করার চেষ্টা করব। তিনিও তার জায়গা থেকে সকলকে ডেকে কথা বলতে পারেন, কিন্তু এখানে অভ্যুত্থানের দায়বদ্ধতা রয়েছে, শহীদের জীবন, আহতদের রক্তের দায়বদ্ধতা রয়েছে। এখানে হঠাৎ করে এভাবে চলে গিয়ে দেশ কিন্তু একটা অস্থিতিশীল দিকে যাবে, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। সেই জায়গায় নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন যে তিনি যেন সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, তিনি যেন ক্ষমতাকে, তিনি যেন তার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদটি থেকে পদত্যাগ করার চিন্তা না করে বরং রাজনৈতিক দলগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় এবং এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো মাঠের সলিউশনে না গিয়ে কিভাবে টেবিল ডিসকাশনের সলিউশনে নিয়ে আসা যায়, কিভাবে অতি দ্রুত বিচারগুলো করা যায়, সংস্কারগুলো করা যায়, সেদিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের জায়গা থেকে নাহিদ ইসলাম বলেছেন সেটি হচ্ছে যে এই যে সামগ্রিক অভ্যুত্থানের পরবর্তী এই যে একটি বাংলাদেশ, এই বাংলাদেশের এত মানুষের আশা প্রত্যাশার যে জায়গা, এটা একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মানুষগুলো কিন্তু আর নিজের ওই দাবি আদায়, ওই স্বপ্ন নিয়ে রাজপথে নামার যে জায়গাটা, সেটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। তো মানুষের এই স্বপ্ন ভঙ্গ যেন না হয়, এটার কারণ হলো তার ওই পদটিতে থাকা উচিত। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে রিসেন্ট কয়েকদিনের মধ্যে আমরা যেটি দেখেছি যে বোঝাপড়ার জায়গাটাতে একটা ঘাটতি তৈরি হয়েছিল। সো আমরা গতকালকে আমাদের জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলে যা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং এটা আমাদের দলের নির্দেশনাও যে আমাদের রাজনৈতিক দলের মধ্যে এই বোঝাপড়াটা আরো বৃদ্ধি করা, আমাদের যে ঐক্যের যে জায়গাটা, এই জায়গায় যেন কোনো ঘাটতি না তৈরি হয়। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে যদি আমাদের মতবিরোধ থাকে, রাজনৈতিক দলের অবস্থানগত বিরোধ থাকে, সেটার জন্য আমরা নিজেদের মধ্য দিয়ে আলোচনার মধ্যে দিয়ে একটি সুন্দর একটি জায়গায় যেতে পারি, যাতে আমাদের এটি রাজপথের দিকে না যায়, যাতে মানুষের ভোগান্তি না হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার ঠিকমতো ফাংশন করতে পারে। প্রথম কথা হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কিন্তু একটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের একটা সহযোগিতা করতে হবে। ইশরাক ভাই তার মেয়র হওয়ার দাবিতে যে একটা মানে রাজপথে একটা আন্দোলনের মতো করলেন, এটা কিন্তু তার একাই তিনি এটা করেননি। প্রথমে তিনি এটা স্বীকার করেননি যে এটা তার, কিন্তু পরবর্তীতে তিনি নিজে ওইখানে গিয়ে একসাথে আন্দোলন করেছেন। এটা ইভেন তার একক না, আমরা মনে করি এটা বিএনপির দিয়ে দেয়া একটা কর্মসূচি। অবশ্যই সেই জায়গা থেকে তিনি নগর ভবনের সামনে আন্দোলন শুরু করলেন, সেখান থেকে তিনি হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবনে আসলেন, মৎস্য ভবন থেকে তিনি যমুনার সামনে আসলেন এবং সেখানে তিনি একাধিক দিন অবস্থান করলেন। আমরা অবশ্যই এটা মনে করি যে বিএনপির পক্ষ থেকে এটি সরকারকে একটি চাপ দেয় দ্রুত যেন নির্বাচনটা হয়, কিন্তু বিএনপি তাদের জায়গা থেকে বলছে তারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবে। অন্তর্বর্তীকালীন সরকার তার এখনো সংস্কারের কার্যক্রম শেষ করে নাই বা ঠিকমতো শুরুও করে নাই। আসলে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের বিচার করে নাই। সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনই তো একটা মাস নির্ধারণ করতে পারে না, তারা একটা টাইম ফ্রেম দিয়েছে, এই টাইম ফ্রেমের মধ্যে তারা করবে, এখানে আমাদেরও কারো দ্বিমত নেই। সো এখানে বরং আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে দেখেন, ইশরাক ভাইয়ের এই ইস্যুটাই যদি বলেন, আমরা প্রত্যেকটা নির্বাচনকে, স্পেশালি আওয়ামী লীগের সময় বিগত 3টা নির্বাচনকে আমরা অবৈধ নির্বাচন বলছি। সেই অবৈধ নির্বাচনে একজন বৈধ মেয়র কিভাবে হয়?
তাহলে তো আলটিমেটলি ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকজন সংসদ সদস্য যারা আছেন, যারা নির্বাচিত হননি, তাদেরকে দিয়ে সংসদ গঠন করা উচিত। তাদেরকে দিয়ে অন্যান্য প্রত্যেকটি যে জায়গা, যারা দ্বিতীয় ছিলেন আর কি ভোটে, তাদেরকে দিয়ে প্রত্যেকটি জায়গায় বসে ওইভাবেই তো তাহলে রাষ্ট্র ফাংশন করা উচিত। তিনি এককভাবে এটি করতে পারেন না। আমরা দেখি যে চিটাগংয়ে এরকম একজনকে দিয়ে দেওয়া হয়, আমরা দেখি আবার এটা যদি বরিশালে দেখি, বরিশালে দিয়ে দেওয়া হয় না। এই জায়গাটিতে আমরা এখনই বিএনপির মধ্যে বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, আমলাতন্ত্রের জায়গা থেকে শুরু করে অনেক জায়গায় আমরা ক্ষমতার অপব্যবহার দেখা শুরু করছি। কিন্তু আমরা দেখেছি কোর্টে এই ঘটনা পর্যন্ত হয়েছে যে এটা যদি তাদের পক্ষ থেকে বলা হয়েছে এখানে যদি রায় স্পষ্ট না আসে, এটাকে যদি তারা স্টে করে দেয়, সেক্ষেত্রে তারা বিচারককে দেখে নিবে, এই হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু আওয়ামী লীগের সময় দেখেছি। তারা বড় রাজনৈতিক দল, তারা কোর্টে ক্ষমতার অপব্যবহার করবে, তারা রাজপথে তাদের এই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করবে, তাহলে তো কোনোদিন এই সরকার ভালোভাবে ফাংশন করবে। সো এখানে বিএনপির নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাছে। সো তাদের তাহলে প্রধান উপদেষ্টার সাথে বসে ডিসেম্বর থেকে জুন, তিনি বলছেন তারা ডিসেম্বর বলছেন, কাছাকাছি সময়, স্পষ্ট এই একটা মাসে প্রধান উপদেষ্টার কাছে তাদের মাস চাইতে হবে। এটার জন্য তারা নির্দিষ্ট কোনো একটা দাবিতে যমুনার সামনে চলে আসবে, যমুনাকে ব্লকেট করে রাখবে। আমরা মনে করি এটা অবশ্যই এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা কখনো ভালো চেষ্টা না, এবং এই চেষ্টাটা আসলে রাষ্ট্রকে ভালোভাবে ফাংশন করতে দেয় না। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা সাম্য হত্যা হয়েছে, আমরা সাম্যের বিচার চাই এবং দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। কিন্তু ইভেন আমাদের সাম্য, আমাদের এই সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনা ঘটেছে। এই যে এই সংক্রান্ত যে দাবি দেওয়া বা যে হচ্ছে আন্দোলনটা, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হতে পারতো, কিন্তু সেখানে হয়নি, ফাইন, সেটা শাহবাগে হতে পারতো, শাহবাগে হয়েছে। কিন্তু এখানে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, শাহবাগে সাম্য হত্যা আমরা যেটা দেখেছি প্রত্যক্ষভাবে, সাম্য হত্যার বিচারের দাবিতে আন্দোলনের মানে স্ট্র্যাটেজি, আন্দোলনের সময়, আন্দোলনের ধরন যেমন হওয়ার কথা ছিল সেটা তেমন ছিল না। সেটা ছিল শাহবাগকে ব্লকেট করে সরকারকে একটা চাপে রাখার বিষয়। একদিকে কাকরাইলের দিকে যমুনাকে ব্লকেট করা হয়েছে, আরেকদিকে শাহবাগের দিকে ব্লকেট করা হয়েছে, অর্থাৎ যমুনাকে বোথ সাইড দিয়ে ব্লকেট করা হয়েছে। এখন কিন্তু ওইটা আমরা আবার দেখছি না। তাহলে আপনারা এখনো সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে হয়েছে সেখানে আবার এটা করেন, এটা করা উচিত। আমরা চাই আমাদের ভাই সাম্য হত্যার বিচারটা, কিন্তু এটা হচ্ছে না। তো আমাদের সামগ্রিকভাবে যেটা মনে হয়েছে যে বিএনপির পক্ষ থেকে আসলে এখানে এই জিনিসটা সরকারকে চাপে রেখে দ্রুত নির্বাচন আদায় করার একটা প্রসেস ছিল। এবং এখানে আমাদের অভ্যুত্থানের দুইজন সহযোদ্ধা ছিল, আসিফ এবং মাহফুজ, ওনারা ওনাদের জায়গা থেকে পদত্যাগের কথা কি কারণে বলছেন? তাদের কথা হচ্ছে যে তারা মনে হয় পরোক্ষভাবে এনসিপি কে সহযোগিতা করছে। তারা তাদের জায়গা থেকে শুধু এটুকু দেখান যে তারা দুইজন, মানে আমাদের সহযোদ্ধা, আমরা একসাথে লড়াই করেছি, তারা সরকারে থেকে আমাদেরকে কতটুকু ফ্যাসিলিটেট করেছে। আর সরকারে, একদম সরকারে, আমলাতন্ত্রে, বিচার বিভাগে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, প্রত্যেকটি জায়গায় বিএনপির যারা বিএনপির রাজনীতি করে, যারা বিএনপির সহানুভূতি প্রত্যাশা করে, এই আমলারা, এই বিচারকরা, এই বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপিকে কতটা সহযোগিতা করেছে। বাংলাদেশের প্রত্যেকটা, আপনি জেলায় যান, উপজেলায় যান, আপনি ডিসির সাথে কথা বলেন, ইউএনওর সাথে কথা বলেন, কোন সুযোগ সুবিধাটা কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি পায় কিংবা জোর করে আদায় করে নেয়, সেটা আপনি বোঝার চেষ্টা করেন। তো সামগ্রিকভাবে আমাদের যে জিনিসটি মনে হয়, অলরেডি তারা তাদের জায়গা থেকে যতটুকু পাওয়ার তার চেয়ে অনেক বেশি পাচ্ছে। কিন্তু কেন তারা এই নির্বাচনের একটা জুজুর ভয় তাদের ভিতরে কাজ করছে, এটা আমাদের বোধগম্য নয়। তারপরে যদি তাদের এটা থাকে, আমরা মনে করি এভাবে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাদের সরাসরি ডক্টর ইউনূসের সাথে, সরকারের সাথে গিয়ে বসে এটা সমাধান করা উচিত। আমরা স্পষ্ট করে বলেছি যে স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া দরকার। এটা যদি বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো মনে করে যে এটা আমাদের জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র, তাহলে জাতীয় নির্বাচনের মাস এবং ডেট আগে ঘোষণা দিয়ে দিক অন্তর্বর্তীকালীন সরকার, সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে, এটা তো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আজকে থেকে যদি ধরেন 8 মাস পরে, 10 মাস পরে বা 1 বছর পরে এই জাতীয় নির্বাচনটা হয়, এই পুরো সময়ব্যাপী কিন্তু বাংলাদেশের স্থানীয় সরকারের যে বিভিন্ন অফিস, সেটা আপনি যদি বলেন উপজেলার বিভিন্ন অফিস, বিভিন্ন জায়গায় ইউনিয়নের অফিস খালি রয়েছে, আপনার মহানগর যদি বলি আমি, সিটি কর্পোরেশন, ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু অফিসগুলো ঠিক মতো চলছে না, সেবাগুলো চলছে না। এই সেবাগুলো ঠিক মতো জনগণ যেন পায়, এই জন্য আমার স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন। আপনি যদি দেখেন বাংলাদেশের প্রত্যেক সময় যারা ক্ষমতাসীন দলে ছিল তাদের অধীনে যখন নির্বাচন হয়েছে,
স্থানীয় সরকার নির্বাচন সব সময় প্রভাবিত হয়েছে। তারা তাদের মতো করে প্রার্থীকে মনোনয়ন দেয়, তাদের মতো করে ম্যান পাওয়ার গুলোকে স্থানীয় পর্যায়ে অ্যাবিউজ করে, তাদের যারা মনোনীত প্রার্থী তাদেরকে বের করে আনার চেষ্টা করে, এবং অন্য রাজনৈতিক দলের যারা তাদেরকে কখনো লেভেল প্লেইং ফিল্ডটা দেয় না। তাদেরকে মানে বিভিন্নভাবে তারা দেখা যায় যে ভোট কেন্দ্র পর্যন্ত ঢুকতে দেয় না, তাদেরকে মারপিট করে, তাদের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে ঠিকমতো প্রোগ্রাম করতে দেয় না। ইভেন তারা যখন একজনকে মনোনয়ন দিয়ে দেয়, অন্য একজন প্রার্থী তার চেয়ে যোগ্য হলো বিভিন্ন ভয়ে তারা কিন্তু ঠিকমতো ওই হয়তো ইলেকশনে আসে না অথবা ইলেকশনে ফাইট করতে পারে না। তো সামগ্রিকভাবে আমরা এই জায়গায় মনে করছি যে স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে হয়, অন্তত ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা ক্ষমতাসীন সরকারের চেয়ে ফেয়ার একটা ইলেকশন হবে, লেভেল প্লেইং একটা ফিল্ড থাকবে, যেখান থেকে আমরা বেটার যারা ক্যান্ডিডেট তারা বের হয়ে আসবে। এবং আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে এই মুহূর্তে মনে করছি যে স্থানীয় সরকারের যে নির্বাচনটা, এই নির্বাচনটা যদি এই মুহূর্তে আগে হয়, তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের অনেক ভালো ভালো প্রার্থী রয়েছে, যারা তাদের জায়গায় এখন ফাইট করে জিতে আসার যে জায়গাটি, এই জায়গাটি বেশি থাকবে, কারণ এখানে ক্ষমতাকে অ্যাবিউজ করার সুযোগটি কম থাকবে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটি যদি আগে হয়, এটা বাংলাদেশের জন্য ভালো। দুইজন যে উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের যে পদত্যাগ চাওয়াটা আমরা জাস্ট আমাদের জায়গা থেকে মনে করি যে এটা একদম অনেকটা উদ্দেশ্য প্রণোদিত। আসলে এখানে উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া অন্য কোনো কারণই নেই। কারণ তাদের জায়গা থেকে তারা যে কাজটি করছেন, বিএনপি তাদের জায়গা থেকে মনে করছেন যে তারা হয়তো এনসিপির সহযোগিতা করছে বিভিন্নভাবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি না। এখন পর্যন্ত তাদের থেকে এনসিপি কোনোভাবে আমরা দেখিনি যে বিভিন্ন মাধ্যম দিয়ে উপকৃত হয়েছে, যেটা বরং অন্য কোনো রাজনৈতিক দল অন্যান্য উপদেষ্টা দিয়ে উপকৃত হয়েছে, এই উদাহরণ আমাদের কাছে আছে। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সরাসরি যে বিভিন্ন বিভাজন আছে, এটা আমরা আমাদের জায়গা থেকে এইভাবে মনে করি না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু উপদেষ্টা এমন আছেন যারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে তাদের একটা সফট কর্নারের জায়গা রয়েছে, এবং তাদের ভিতরে হয়তো ওইরকম একটা বোঝাপড়া রয়েছে। এটি আমরা বিভিন্নভাবে বাইরের জায়গা থেকে দেখি, তারা তাদের জায়গা থেকে ভালো বলতে পারবে এটি আছে কিনা।